পরের দিন এসে সে মোটামুটি একদম তারে বিরিয়ানি খাওয়াই সে ফার্মেসি ম্যান রইলো যে বেটা তুই এমন এক ওষুধ দিছিস আজকে তো সারা রাত আমি সহবাস করছি। তবে যে কোনো রকম ডাক্তার দেখানো ছাড়া, যে কোনো রকম কারোর সাথে পরামর্শ করা ছাড়া কিন্তু এই ন্যাচারাল রেমেডিটা সে চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারে এবং 1 থেকে 3 মাসের ভেতরে যথেষ্ট পরিমাণে পার্থক্য কিন্তু সে বুঝতে পারবে। যৌন আগ্রহ, গোপনাঙ্গের উত্থান এবং সময়, এই 3টা সেক্টরেই কিন্তু সে বেনিফিট পাবে শুধুমাত্র এই একটা খাবার খাওয়ার মাধ্যমে। এছাড়াও আরও বিভিন্ন রকম পরামর্শ আছে। আমরা অনেকে মনে করি যে জিম করলে জনশক্তি বৃদ্ধি পায় বা জিম যারা বেশি করে তাদের জনশক্তি কমে যায়। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? 3টা জিনিস ভালো থাকলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আপনার যদি ঘুম ভালো থাকে, আপনার যদি খাওয়া দাওয়া ভালো থাকে, আপনার যদি শরীর চর্চা থাকে। যত প্রকার বাদাম আছে এই দুনিয়াতে তার ভিতরে সবচাইতে উপকারী বাদাম, এবং এটা বীর্যের গুণগত মান উন্নত করতে, টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে, যৌন আগ্রহ বাড়াতে, এবং অনেকের আছে যে দীর্ঘদিনের হস্তমৈথুন পর্নোগ্রাফির অভ্যাস থাকে সেগুলোর ড্যামেজ দূর করার জন্য কিন্তু করণীয় এবং ইফেক্টিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি বিডি হেলথ সেন্টার আয়োজিত ডক্টর টিপস শোতে। আজকের পডকাস্টটি কোনো আলোচনা নয়, এটি হতে পারে আপনার মনে জমে থাকা বহু প্রশ্নের উত্তর। কারণ আমাদের চারপাশে এমন অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই কারো কাছ থেকে নিতে পারি না। লজ্জা, সংকোচ আর ভয়ের কারণে আমরা এর সমাধানও পাই না। হস্তমৈথুন কি ভালো নাকি খারাপ? যৌন ক্ষমতা কমে গেলে আমরা কি করব? এরকম নানা প্রশ্ন আমাদের মনের মধ্যে জমে থাকে। তো আজকের এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য যৌন চিকিৎসক ডক্টর আসিফ আনোয়ার স্যার, যিনি বর্তমানে পিজি হসপিটালে রেসিডেন্ট হিসেবে আছেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন বিডি হেলথ সেন্টারে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই শোতে আমাকে গেস্ট করে নিয়ে আসার জন্যে। এবং আমি চেষ্টা করব যেন আজকের এই শোটা আমাদের দেশে যে যৌন অন্ধকার আছে এই অন্ধকারকে দূর করে যেন একটা আলোর মাইল ফলক হিসেবে পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যেতে পারে। স্যার, আমরা শুরুতে দ্রুত গতির একটা রাউন্ড পর্ব আমরা শুরু করব। অর্থাৎ আমি প্রশ্ন করব, আপনি সংক্ষেপে উত্তর দিবেন। এর পরবর্তীতে আমরা গিয়ে এটা খোলামেলাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বুঝতে পারছি। তো শুরুতেই আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, যৌন সমস্যা এটা কি যে কোনো বয়সে হতে পারে? এটার উত্তরটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ একজন শিশুর ভেতরেও কিন্তু সেক্সুয়াল প্রবলেম হতে পারে। এবং চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে যৌন চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলা হয় যে বইতে, সেখানে কিন্তু একজন শিশুর ভেতরেও যে যৌন সমস্যা হতে পারে সেই বিষয়টা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বুড়া বয়স থেকে গুড়া বয়স, যে কোনো বয়সেই কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন একজন মানুষের ভেতরে আসতে পারে। মানসিক চাপ, স্ট্রেস, এগুলো কি যৌন জীবনে মানুষের প্রভাব ফেলতে পারে? অবশ্যই ফেলতে পারে, এবং শুধু ফেলতে পারে না, আমাদের বর্তমানে বাংলাদেশে যে সকল সেক্সুয়াল রোগীদেরকে আমরা চেম্বার প্র্যাকটিসে ট্রিটমেন্ট করি এর ভেতরে কিন্তু অধিকাংশই দেখা যায় শারীরিক সমস্যা নেই, রিপোর্ট ভালো আছে, টেস্টোস্টেরন, থাইরয়েড, ইউরিনারি পরীক্ষা, এগুলোর রিপোর্ট ভালো থাকার পরও সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, যেটার মেইন কারণই কিন্তু আসলে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জাতীয় প্রবলেমগুলো। ডায়াবেটিস থাকলে কি যৌন সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, যে কোনো একজন মানুষের ভেতরে যদি 10 বছরের বেশি ডায়াবেটিক্স থাকে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে 5 বছরের ভেতরেও কিন্তু তার উত্থানজনিত সমস্যাটা সবচাইতে বেশি দেখা দিতে পারে। এবং তার আগের থেকেও কিন্তু তার ভেতরে যে যৌন আগ্রহের ঘাটতি, এই জিনিসটা দেখা দিতে পারে। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যৌন চিকিৎসার জন্য কি সবসময় ওষুধ প্রয়োজন হয় বা সব চিকিৎসার জন্য কি ওষুধ লাগে কিনা? এটা আমাদের দেশের প্রেক্ষিতে খুব একটা হট টপিক যে আপনি কি খাবার দাবার খাবেন, নাকি লাইফস্টাইল ফলো করবেন, নাকি ওষুধ খাবেন। কিন্তু আমাদের দেশে অনলাইনে কোনো এডুকেটররা এই জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে না যে যে কোনো একটা রাস্তাতে যাওয়ার চাইতে কম্বিনেশন থেরাপি, ইভেন আপনি যদি ধর্মের দিকেও দেখেন তাহলেও কিন্তু বলা আছে যে মধ্যম পন্থা হচ্ছে সবচাইতে ভালো পন্থা। অর্থাৎ আপনি খাবার দাবার, ব্যায়াম, এগুলোর প্রতিও মনোনিবেশ করবেন, গুরুত্ব দিবেন, এবং এর পাশাপাশি কিন্তু আপনি যে ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, ঔষধপত্র বা হরমোন থেরাপি, এগুলোর প্রতিও আপনি এমফাসাইজ করবেন। অর্থাৎ কম্বিনেশন থেরাপির ভেতর দিয়ে আপনি যাবেন, এতে আপনি সবচাইতে বেশি বেনিফিটেড হবেন এবং আপনার কিন্তু সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা কমে আসবে এবং আপনি একটা পার্মানেন্ট সমাধান পাবেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, নিজে নিজে ওষুধ কিনে খাওয়াটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? নিজে নিজে ওষুধ কিনে খাওয়াটা কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ না, কিন্তু সেটা সব ক্ষেত্রে না। আবার যেমন বিদেশে কিন্তু কিছু সিস্টেম আছে যেগুলোকে বলা হয় ওটিসি ড্রাগ, অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ। এই জাতীয় ওষুধগুলো খাবার জন্য কিন্তু কোনো রকম ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এই জাতীয় ওষুধগুলোতে খারাপ কোনো সাইড ইফেক্ট হয় না। আমি একটা উদাহরণ দিই, মনে করেন
মোরিঙ্গা লিফ অর্থাৎ সজনা পাতার যে ক্যাপসুল, যেটা ইবনে সিনা কোম্পানিদের যদি আমি উদাহরণ দিই সেক্ষেত্রে মোরিঙ্গা এলেক্স। তো এই ওষুধটা খাওয়ার জন্য কিন্তু কারো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, এবং যে কেউ দুর্বলতা ফিল করলে, তার যদি কোনো পেটের সমস্যা বা আইবিএস এগুলো না থাকে, সে কিন্তু চাইলে এই মোরিঙ্গা সকালে রাতে 2 বেলা করে 1 মাস খেতে পারে, তার শরীরের ভিটামিন মিনারেলস এগুলোর ঘাটতি ন্যাচারাল ওয়েতে ফিল আপ করবার জন্য। বা একটা মাল্টিভিটামিন ট্যাবলেট, A to Z ট্যাবলেট, এগুলো কিন্তু যে কেউই ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারে। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে একজন হার্টের রোগী, যার হার্টের ভেতরে রিং পরানো আছে, সে ডাক্তারের কোনো রকম পরামর্শ ছাড়া একটা ভায়াগ্রা ট্যাবলেট নিয়ে খাচ্ছে। এতে কিন্তু তার ভেতর স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তার হাইপোটেনশন হতে পারে, মাথা ঘুরে বাথরুমে পড়ে দাঁত মুখ ভাঙতে পারে, মাজা পিঠ এই জায়গাগুলো ব্যথা করতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, স্ট্রোক হওয়ার মতন ভয়ঙ্কর ঘটনাও কিন্তু ঘটতে পারে। আমরা অনেকে মনে করি যে জিম করলে জনশক্তি বৃদ্ধি পায়, বা জিম যারা বেশি করে তাদের জনশক্তি কমে যায়। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি আসলে আমার চেম্বারে গত 1 মাসের কথাও যদি বলি, এর ভেতরে না হলেও হয়তো 100-র উপরে বিভিন্ন রকম বডি বিল্ডার, ইভেন কি জিমের ট্রেইনার পর্যন্ত, তাদেরকেও কিন্তু আমি চেম্বারে অ্যাটেন্ড করেছি। এবং এটা কিন্তু মানে এমন বিষয় নয় যে আপনি জিম করবার পরও আপনি যৌন রোগী হতে পারেন, আমি সেটাকে এমফাসাইজ করছি না, বরং আমি বলতে চাচ্ছি যে সাইকিয়াট্রিক যে প্রবলেম, এটা কিন্তু আপনার বডি 100% ফিটনেস থাকার পরও আপনার ভেতরে সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে পারে। সবচাইতে বেশি যেটা দেখা দেয় সেটা হচ্ছে প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা একটা খুব খারাপ সাইকেল, যেটা একজন ট্রেইনড ফিজিশিয়ানের ইন্টারভেনশন ছাড়া আসলে এটার থেকে বের হয়ে আসাটা কঠিন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি জিম করলে আপনি উপকার পাবেন, আপনার সেক্সুয়াল ফিটনেস ভালো থাকবে, কিন্তু তার মানে এই নয় যে জিম করলে আপনার ভেতরে কোনো রকম যৌন সমস্যা আসবে না। ধন্যবাদ স্যার। যদি কোনো মানুষ যৌন আক্রান্ত হয়ে গেছে, যৌন রোগী সে হয়ে গিয়েছে, এখন সে সময় মতো যদি চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে কি তার সুস্থ হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, এই জায়গাতে একটা বিষয় অনেক মানুষের মনের ভেতরে একটা ড্রব্যাক হিসেবে কাজ করে, যে আমি হয়তো আমার এই নিজের যে যৌন প্রবলেম, এটার জন্য আমি নিজেই দায়ী, আমার হস্তমৈথুনের কারণে এমন হয়েছে বা আমার পর্নোগ্রাফির কারণে এমন হয়েছে। এই যে অপরাধ বোধটা মানুষ যদি দীর্ঘদিন মনের ভেতরে পুষে রাখে, এটার থেকেই কিন্তু সে মানসিক রোগী হয়ে যেতে পারে। আর মেইন যে বিষয় যেটা আপনি প্রশ্ন করছেন, যে সময় হওয়ার আগেই ডাক্তার দেখালে আমি উপকৃত হতাম কিনা, বা আমার দেরি হয়ে গেছে দেখে আমি পার্মানেন্ট যৌন রোগী হয়ে গেছি কিনা, তো এটা কিন্তু আসলে সায়েন্টিফিক ওয়েতে যদি আমি বলি, তাহলে বয়স 35-এর আগে যে কেউ যদি ডাক্তারের শরণাপন্ন হয়, তাকে কিন্তু আবার সুস্থ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা অবশ্যই সম্ভব। আর বিষয়টা হচ্ছে এমন যে আমাদের দেশে ওয়ান টাইম ওষুধ নিয়ে বিভিন্ন রকম কালিমা বা ডগমা আছে, বা বিভিন্ন রকম কুসংস্কার আছে, যেগুলো খেলে লিভার কিডনি নষ্ট হয়ে যাবে, বা কখনো খাওয়াই যাবে না, বা যে কোনো ডাক্তার যদি এই জাতীয় ওষুধ লেখে তার মানে সে ডাক্তার ভালো নয়। তো এই জাতীয় কুসংস্কার থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারছি না। এই ওষুধটা আসলে ইফেক্টিভ, এই ওষুধ আবিষ্কার করবার জন্য নোবেল প্রাইজও কিন্তু সেই বিজ্ঞানী পেয়েছেন। তো এই কারণে আপনি যত দেরি করেই ডাক্তার দেখান না কেন, আপনার ভেতরে কিছু না কিছু পজিটিভ পরিবর্তন আনার সুযোগ অবশ্যই আছে। তবে সেটা 35-এর আগে হলে হয়তো 1 মাস 2 মাসের ভেতরে সম্ভব। যদি 35 বা 40 বছরের পরে গিয়ে আপনি ডাক্তার দেখান, সেই ক্ষেত্রে হয়তো আপনার পার্মানেন্ট উন্নতি হতে অ্যারাউন্ড 3 to 6 মান্থ এরকম লাগতে পারে। সেটা আপনার সমস্যা বা রোগের গভীরতা অনুযায়ী। তার মানে বোঝা গেল যে একজন মানুষ যখনই বুঝতে পারবে যে সে অসুস্থ, ঠিক ওই সময় যদি সে ডক্টর দেখায় বা চিকিৎসা নেয়, আশা করি তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি। ঠিক আছে স্যার। যৌন স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? একজন মানুষের যৌন জীবনের জন্য, এই জীবনটাকে পারফেক্ট করে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো আসলে কি কি? এখানে আসলে আপনার এই কথার ভেতরে 2টা প্রশ্ন উঠে এসছে। প্রথম বিষয়টা হচ্ছে যৌন সুস্থতা বলতে আমরা কি বুঝি। রাইট। যৌন সুস্থতার ভেতরে 2টি দিক রয়েছে। এর ভেতরে একটা আছে আচরণগত দিক, আর আরেকটা আছে শারীরিক দিক। রাইট। তো আমি যদি আচরণগত দিকের কথা বলি, যেমন পডকাস্টের একদম শুরুতে আমি বলেছি যে একজন শিশুর ভেতরেও যৌন রোগ হতে পারে। আচ্ছা। সেটা কেমন? শিশুরাও কিন্তু মাস্টারবেশন করে, এবং এমন রুগীও কিন্তু আমি আমার চেম্বারে পেয়েছি। আচ্ছা। এটা হয়তো আমরা বড়রা যেভাবে বিভিন্ন সময়ে সেক্সুয়াল প্লেজারের জন্য সেলফ অ্যামিউজমেন্টগুলো করি, সেটা বিছানার সাথে ঘষে হোক, বালিশের সাথে ঘষে হোক, বা হস্তমৈথুনের মাধ্যমে হোক, বা এনিমিন যে কোনো সেক্স টয়ের মাধ্যমে হোক, বাচ্চারা কিন্তু বিষয়টা এমন করে না। কিন্তু বিভিন্ন রকম সাইকিয়াট্রির ডাক্তাররা গবেষণা করে দেখেছেন যে এটা বিভিন্ন রকম পিউবিক এরিয়া, অর্থাৎ আমাদের গোপনাঙ্গের উপরের বা তলপেটের নিচের দিককার যে জায়গাগুলো আছে, এগুলো বারবার বিছানার সঙ্গে বাড়ি দিয়ে বা কোলবালিশের সঙ্গে বাড়ি দিয়ে বা নিজে হাত দিয়ে নড়াচড়া করেও কিন্তু, এটা আমি বলছি 7 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, এমন পেশেন্টও আসছে আপনার কাছে? জি এক্স্যাক্টলি।
তো My God. এই জিনিসগুলোকে চিকিৎসা করবার জন্য কিন্তু ডাইভারশন টেকনিকটা সবচেয়ে ভালো, অর্থাৎ অন্য কোনো খেলনা, অন্য কোনো খাবার দাবার, অন্য কোনো চকলেট, চিপস, বাদাম এগুলো দিয়ে বাচ্চা কাচ্চাদের মানুষটাকে মন মানসিকতাটাকে ডাইভার্ট করা। তো এটা বলছে আমি হচ্ছে আচরণগত বিষয়। যেমন একজন বাচ্চার সঙ্গে সহবাস বড় মানুষের করার ইচ্ছা, এটা কিন্তু আচরণগত সমস্যা, যেটাকে পেডোফিলিয়া বলা হয়। আচ্ছা, এরকম পেডোফিলিয়ার মতো প্যারাফিলিয়া গ্রুপে আরও বেশ কিছু যৌন খারাপ আচরণ বা যৌন পারভার্সন রয়েছে। তো এটা হচ্ছে আচরণগত অসুস্থতা। এবং ফিজিক্যাল যে অসুস্থতা আছে এর ভেতরে তিনটা দিক, একটা উত্থানগত সমস্যা, একটা হচ্ছে সময়ের সমস্যা, এবং আরেকটা হচ্ছে যৌন চাহিদা কমে যাওয়া। তো এটা গেল আপনার প্রশ্নের একটা সাইড। দ্বিতীয় সাইডটা আপনি জানতে চাচ্ছেন যে কীভাবে আমি আমার এই সেক্সুয়াল লাইফটাকে একদম টিপটপ রাখতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, এবং আপ টু দ্য মার্ক, অর্থাৎ যে কোনো টাইমে আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য নিজেকে রেডি রাখতে পারবো। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে হেলথের ট্রাইপড। তিনটা জিনিস ভালো থাকলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আপনার যদি ঘুম ভালো থাকে, আপনার যদি খাওয়া দাওয়া ভালো থাকে, আপনার যদি শরীরচর্চা থাকে, এই তিনটা জিনিসে আপনি এমফাসিস করবেন। আপনি যত জায়গাতে, যত ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গার ভিডিওর যত স্বাস্থ্য টিপস আছে সবগুলার মেইন তিনটা পায়া হচ্ছে এই তিনটা বিষয়। মানসিক চাপ, কাজের প্রেশার, ঘুমের অভাব, এগুলো কি আসলে যৌন ইচ্ছা কমায় কিনা বা যৌন শক্তি কমায় কিনা? আপনি এই যে প্রশ্নটা করেছেন, এটাতে আমার এই যে হেলথের ট্রাইপডের কথা বলেছে, এর সঙ্গে আরেকটা অ্যাক্সেসরি পড আছে, অর্থাৎ চতুর্থ পায়া। তো এই চতুর্থ পায়াটা হচ্ছে মানসিকভাবে চাপমুক্ত জীবনযাপন করা। এই বিষয়টা কিন্তু আপনার এই প্রশ্নের ভেতরে উঠে এসেছে যে মানসিক চাপ, কাজকামের চাপ, এই জিনিসগুলো আমার সেক্সুয়াল লাইফকে কোনোভাবে হ্যাম্পার করতে পারবে কিনা। এখানে আমি যদি বায়োলজিক্যালি বলি, তাহলে যে কোনো রকম চাপ আমাদের শরীরে একটা রসের পরিমাণ বৃদ্ধি করে, যেটাকে বলা হয় কর্টিসল। এই কর্টিসলটাকে আপনি যদি ধরেন যে এটা হচ্ছে সেক্সের জন্য মাইনাস পয়েন্ট, তাহলে সেক্সের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে টেস্টোস্টেরন। অর্থাৎ আপনার শরীরে যখনই কর্টিসলের পরিমাণ বাড়তে থাকবে, আপনার টেস্টোস্টেরন কিন্তু আপনি কমে যাবে। আর যদি নাও কমে, সেক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরনের যে কার্যক্ষমতা আছে, সেই কার্যক্ষমতাটা কিন্তু হারিয়ে যাবে। শুধু তাই নয়, আপনার ঘুমের ঘাটতিও কিন্তু এই কর্টিসলের পরিমাণ বাড়াতে পারে। রাত জাগলে এটা বাড়তে পারে। আপনার ওয়াইফের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, নিজেদের ভেতরে বোঝাপড়া যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই কর্টিসলের মাত্রাটা হু হু করে বাড়তে পারে, এবং এটা ভয়ঙ্কর আপনার জন্য। দাম্পত্য জীবনে অনেকেই বলেন বা অনেকেই প্রশ্ন করেন যে স্যার, আমার তো যৌন ইচ্ছা কমে গেছে, বিয়ের পরে অনেক ছিল, 6 মাস বা 1 বছর ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আমার চাহিদাটা অনেক কমে গেছে, বা আমার নিজেরও এখন স্ত্রীর কাছে যেতে ইচ্ছে হয় না। এর কারণগুলো আসলে কি কি? এখানে দুইটা প্রধান কারণ, একটা হচ্ছে নমনীয়তার অভাব, আর একটা হচ্ছে নতুনত্বের অভাব। এই নমনীয়তা এবং নতুনত্বের যখন অভাব থাকে একটা সেক্সুয়াল লাইফের ভেতরে, তখন টুডে অর টুমোরো এই সম্পর্কটা ফ্যাকাশে হয়ে যাওয়া শুধু একটা সময়ের বিষয়। তো এই নমনীয়তা এবং নতুনত্ব বলতে কি বোঝায়? নমনীয়তাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আমার হাজব্যান্ডের জন্য বা আমার ওয়াইফের জন্য একটা যৌন আচরণ তার কাছে পছন্দ, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব বেশি পছন্দ না হওয়ার কারণে আমি তার সেই আচরণটাকে সমর্থন করছি না। নমনীয়তার অভাব। নতুনত্বের অভাব কি? একই বিছানা, একই পজিশন, একই সময়, একই স্টাইল, একই কথাবার্তা, একই ফোরপ্লে, এই যে এতগুলো একই জিনিস যখন একই সিরিয়ালে চলে আসে, তখন আর ব্রেনে সিঙ্ক করে না জিনিসটা। ব্রেনের ভেতরে যে একটা স্পার্ক লাগবে, আপনার ভেতরে যে একটা আকর্ষণ তৈরি হবে, সেই জিনিসগুলো কিন্তু আর তখন আসতে চায় না। এবং এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের বলেই কথা নয়, যে কোনো সেক্সুয়াল রিলেশনের ভেতরে, এবং শুধু সেক্সুয়াল নয়, যে কোনো ফ্রেন্ডশিপের রিলেশনের ভেতর, আমি এটাকে ইন্টিমেসি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রমোট করছি এভাবে বলছি না, কিন্তু যে কোনো রিলেশনশিপের ভেতরে এটা নন সেক্সুয়াল হতে পারে। এবং ছেলের ভেতরে যে বন্ধুত্বের রিলেশন, সেখানেও যদি নতুনত্ব কিছু না থাকে, ওই প্রতিদিন একই নদীর পাড়ে একই ব্রিজের উপরে বসা, একই ফুচকা চটপটি খাওয়া, এর ভেতরে আসলে ব্রেন কোনো রকম সিঙ্ক করতে পারে না এবং কোনো স্পার্ক করে না। মানুষ আসলে নতুন কোনো কিছু পেতে বা নতুন ভাবে পেতে আসলে বেশি পছন্দ করে আর কি, রাইট? এটা ব্রেনের একদম খুব একটা কৃত্রিম এবং খুব পুরনো একটা হ্যাবিট, এবং এটা আমাদের যে এভলিউশন আছে, অর্থাৎ যে আদিম যুগ থেকে এখনকার যুগ পর্যন্ত ব্রেনের ভেতরে আসলে দুইটা পার্ট থাকে, একটা কনসাস, একটা সাবকনশাস পার্ট। তো এই সাবকনশাস পার্টটা কিন্তু আসলে এই নতুন জিনিসগুলোকে বেশি আঁকড়ে ধরতে পছন্দ করে। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যৌন সক্ষমতা বাড়ানোর জন্য বাজারে যে ওষুধগুলো পাওয়া যায়, ধরেন হাটে বা ফার্মেসিতে বেনামে নামে অনেক মেডিসিন পাওয়া যায়, তো একজন ডক্টরের পরামর্শ ছাড়া সেই ওষুধগুলো খাওয়াটা কতটা নিরাপদ? নিরাপত্তার কথার আগে আরেকটা কথা আমি বলি যে এই জিনিসগুলো আসলে ইফেক্টিভ কিনা। আমি আমার একদম মেডিকেল লাইফের শুরুর দিককার একটা গল্প বলি, যে একজন ফার্মেসি ম্যান,
সে তার কাছে একজন এসছে হচ্ছে যে ওয়াইফের সঙ্গে ভালো পারফর্ম করতে পারছে না, তো এই কারণে একটা ঔষধ তার প্রয়োজন। কিন্তু ফার্মেসি ম্যানেরও আসলে তখন জানা ছিল না যে কি জাতীয় ঔষধে সেক্সুয়াল পাওয়ার বাড়তে পারে বা ভাইয়েরা কোন কোম্পানিটা ভালো। তো সে মোটামুটি বুদ্ধি কাজে লাগে একটা নাপা এস ট্যাবলেট, যেটা লাল রঙের পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই নাপা এস ট্যাবলেট লাল রঙেরটা সেই ব্যক্তিরে দিছে। পরের দিন এসে সে মোটামুটি একদম তারে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই সে ফার্মেসি ম্যান রইল যে বেটা তুই এমন এক ওষুধ দিছিস আজকে তো সারা রাত আমি সহবাস করছি। তো মাশাআল্লাহ। এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে প্ল্যাসিবো ইফেক্ট। নাপার কোনো সেক্সুয়াল ইমপ্রুভমেন্ট মানে অ্যাক্টিভিটি নাই, বা এর ভেতরে এমন কোনো ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ মলিকিউলও নাই যেটা ইরেকশন করবে বা তার সময় বৃদ্ধি করবে। তো এইখানে যে জিনিসটা কাজ করছে এটাকে বলা হয় হচ্ছে প্ল্যাসিবো ইফেক্ট বা মানসিক একটা শান্তি। আচ্ছা। যখন সে বিশ্বাস করছে যে আমি 50 টাকা 60 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে খাইছি, আজকে রাত্রে আমি খাট ভেঙে ফেলবো। তো এই জাতীয় মানসিকতা যখন তার ভেতরে চলে আসছে, একটা মানসিক জোর আসছে, তো তখন তার মনের ভেতরে যে দ্রুত বীর্যপাতের যে একটা স্নায়ুবেগ অ্যাক্টিভিটি, এই জিনিসটা কিন্তু তখন আর আসতে পারেনি। যেই জিনিসটা সোললি কন্ট্রোল করে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেখানে দুইটা অংশ থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সেই জিনিসগুলো ইনহিবিশন হওয়ার কারণে কিন্তু তার পারফরমেন্স বেড়ে গেছে। এখন আসেন আপনার সেফটির প্রশ্নে। এই জাতীয় ঔষধ যেগুলো আসলে বাজারে মাঠে ঘাটে বিক্রি করা হয়, এগুলোর কোনো এফডিএ অ্যাপ্রুভাল নেই। আমাদের দেশে যে ড্রাগ অথরিটি আছে তাদের কোনো লাইসেন্সিং নেই। সো ওষুধগুলোর ভেতরে যে আসলে কি মলিকিউল ব্যবহার করা হচ্ছে এটার কোনো ফার্মাকোপোয়া মেনে, ব্রিটিশ বা আমেরিকান ফার্মাকোপোয়া মেনে তৈরি করা নেই। তো এটাকে আসলে আপনার লিভার কিডনিকে ধ্বংস করছে কিনা এটা বোঝারও কিন্তু কোনো উপায় নেই। তো দীর্ঘদিন ধরে যারা এই জাতীয় ঔষধের ভেতর দিয়ে যাচ্ছেন তাদের ভেতরে আসলে প্রেশারের সমস্যা হওয়া, সিকেডি জাতীয় রোগ হওয়া, সিএলডি জাতীয় রোগ হওয়া, লিভার ফেইলিয়ার, রেনাল ফেইলিয়ার, এই জাতীয় সমস্যা কিন্তু তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এবং এগুলো যদি কেউ খেয়ে থাকে সেটা সে তার নিজের ঝুঁকিতে খাবে। এর জন্য কিন্তু যে ওষুধ বিক্রেতা সেও কিন্তু কখনো তার ভেতরে কোনো রোগ দেখা দিলে সেটার দায়ভার কিন্তু তারা নেবে না। এ কারণে শরীরে আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কি সিদ্ধান্ত নেবেন। রাইট, এক্স্যাক্টলি। আমরা এটা থেকে আসলে মজার একটি গল্প শুনতে পারলাম এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। স্যার, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি এরকম মানুষ যাদের রয়েছে বা নেশাগ্রস্ত, ধূমপানে আসক্ত, তাদের আসলে যৌন জীবনে কি ক্ষতি হতে পারে, এর প্রভাবটা কি আসলে? আমাদের সোসাইটিতে এমন অনেক যুবক রয়েছে যারা যে কোনো রকম এলিসিটিং সাবস্টেন্স, সেটা হতে পারে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথেডিন, এগুলো নেয়ার পরে তারপরে সহবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন বিষয় হচ্ছে এই এলিসিটিং সাবস্টেন্সগুলো তো সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকবে না। তো যখন দেখা যায় যে সে স্বাভাবিক অবস্থায় স্ত্রীর কাছে যায় তখন কিন্তু তাকে লজ্জা পেতে হয়। কীভাবে লজ্জা পায়? আইদার দেখা যায় যে তার উত্থান হচ্ছে না, বা উত্থান হলেও দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, বা দ্রুত বীর্যপাত যদি নাও হয় দেখা যাবে বীর্যপাত হওয়া ছাড়াই গোপনাঙ্গ নরম হয়ে যাচ্ছে। এটা হতে পারে সহবাসের মাঝপথে, হতে পারে পজিশন চেঞ্জ করতে গিয়ে। তো যদি যে কোনো রকম এলিসিটিং সাবস্টেন্স ব্যবহার করার অভ্যাস কারো থাকে তাহলে এটা গেল একরকম ক্ষতি। আর সেকেন্ড যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো রকম নেশাজাত দ্রব্যই শরীরকে যেমন কাঠকে ঘুণ খেয়ে ফেলে, ঠিক একইভাবে কিন্তু শরীরকে এই এলিসিটিং সাবস্টেন্সগুলো খেয়ে ফেলে। এবং এখানে একটা খুব রিসেন্ট গবেষণাতে একটা ভয়ঙ্কর ফাইন্ডিংস পাওয়া গেছে, যে সেটা হচ্ছে মানুষের যে বায়োলজিক্যাল এজ আছে, অর্থাৎ জৈবিক বয়স, একটা তো আছে আমাদের, মনে করেন 90 সালে জন্ম, এখন আমার এত বছর বয়স, বা 2000 সালে জন্ম, এখন আমার 26-27 বছর বয়স। তো এই বয়সের পাশাপাশিও কিন্তু মানুষের একটা বায়োলজিক্যাল বয়স থাকে, জৈবিক বয়স বা রক্তের বয়স। Right. এই জিনিসটা কিন্তু ভয়ঙ্করভাবে তাদের সামনের দিকে এগিয়ে যায়। তো যে কোনো রকম ধূমপানের কারণে কিন্তু এই জিনিসটা খুব মারাত্মকভাবে শরীরের থেকে ধ্বংস হতে থাকে, ক্ষয় হতে থাকে। এবং দেখা যাবে যে একটা টাইমে গিয়ে তার যে যৌন রস, টেস্টোস্টেরন, 35 বছর বয়সে গিয়ে দেখা যাবে 2 বা 3 পয়েন্টে গিয়ে ঠেকবে, যেটা কিন্তু সে যদি এই জাতীয় সাবস্টেন্স অ্যাবিউজ না করতো হয়তো 55 বছর বা 58 বছর বয়সে গিয়ে তার টেস্টোস্টেরনটা এই লেভেলে আসতো। তো এই জাতীয় ক্ষতির পাশাপাশি আরও যেগুলোর কথা আপনি বলছেন, যে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, এগুলোও কিন্তু আপনি যদি নিয়ন্ত্রণে না রাখেন, অর্থাৎ আপনার প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে, ডায়াবেটিক্স যদি দেখা যায় খাওয়ার পরে অন্ততপক্ষে 8-9 এই লেভেলে না থাকে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে আপনার শরীরটাকে ড্যামেজ করে ফেলবে, এবং যার প্রথম লক্ষণই হবে আপনার যৌন চাহিদাটা কমতে থাকবে, যৌন ইচ্ছা আসলে কমে যাবে। যে মানুষগুলো আসলে যৌন রোগে আক্রান্ত কিন্তু লজ্জার কারণে ডক্টরের কাছে যেতে চান না, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? একটাই মাত্র পরামর্শ, এবং এটাই এই দুনিয়ার সবচাইতে ইফেক্টিভ পরামর্শ বলে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে প্রতিদিন সকালে একদম খালি পেটে, অর্থাৎ বাসি পেটে 2 চা চামচ কাঁচা পেঁয়াজ কুচি, কোনো রকম রস করা না, ব্লেন্ড করা না, ভাজা না, কিচ্ছু না,
যে দেশি পেঁয়াজ আমরা সালাদের সঙ্গে খাই এরকম 2 চা চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি এবং এর সঙ্গে 1 চা চামচ তার স্থানীয় লোকাল যে মধু পাওয়া যায়, সেটা লিচু ফুলের হতে পারে, সরিষা ফুলের হতে পারে, সুন্দরবনের সুন্দরী গাছের হতে পারে, ডাজেন্ট ম্যাটার। 2 চা চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি সকালে খালি পেটে 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে চিবিয়ে সে খাবে এবং এই জিনিসটা সে 3 মাস পর্যন্ত কন্টিনিউ করবে। এটা বিভিন্ন রকম উপকারিতা আছে, যেটা বিস্তারিত আমার অফিসিয়াল পেজ এবং ডক্টর স্টিভ ইউটিউব চ্যানেলে, সেখান থেকে বিস্তারিত উপকারগুলো সে জেনে নিতে পারবে। তবে যে কোনো রকম ডাক্তার দেখানো ছাড়া, যে কোনো রকম কারোর সাথে পরামর্শ করা ছাড়া কিন্তু এই ন্যাচারাল রেমেডিটা সে চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারে এবং 1 থেকে 3 মাসের ভেতরে যথেষ্ট পরিমাণে পার্থক্য কিন্তু সে বুঝতে পারবে। যৌন আগ্রহ, গোপনাঙ্গের উত্থান এবং সময়, এই 3টা সেক্টরেই কিন্তু সে বেনিফিট পাবে শুধুমাত্র এই একটা খাবার খাওয়ার মাধ্যমে। এছাড়াও আরও বিভিন্ন রকম পরামর্শ আছে, যেগুলো তো বিস্তারিত আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গাতে বলেছি। যৌন সমস্যা প্রতিরোধের জন্য তরুণদের উদ্দেশ্যে আপনার সংক্ষেপে 3টি করণীয় এবং 3টি এমন কাজ যা করবেন না যদি বলতেন। করণীয় 3টি কথার ভেতরে প্রথম কথাই হচ্ছে যে দ্রুত ঘুমানোর অভ্যাস করা। যদি রাত 2টায় ঘুমানোর অভ্যাস থাকে, প্রথম দিনে চেষ্টা করলে 10টায় ঘুমাতে পারবে না। 15 মিনিট করে করে, অর্থাৎ প্রথম দিন 2:45, তারপরের দিন 1:30, তারপরের দিন 1:15, এভাবে রাত 12টার আগে ঘুমানোর অভ্যাসটা তৈরি করা। যদি 10টার আশেপাশে হয় তাহলে আরও ভালো। দ্বিতীয়টাই হচ্ছে কেগেল এক্সারসাইজ করা, অর্থাৎ পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পায়ুপথ সংকুচিত করে 3 সেকেন্ড আটকে রাখবে, এরপরে আবার রিল্যাক্স করবে। চাপ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা কিভাবে বুঝবে? যদি পায়ুপথ সংকুচিত করার সঙ্গে সঙ্গে গোপনাঙ্গের গোড়ার দিকে একটা টান অনুভূত হয়, তাহলে এই জিনিসটা দিনে 30 বার করবে। এবং তৃতীয় যেই কাজ করবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার দাবারের দিকে মনোনিবেশ করা। বিশেষ করে একটা খাবারও যদি খাই সেটা যেন আখরোট হয়। আখরোট যত প্রকার বাদাম আছে এই দুনিয়াতে তার ভিতরে সবচাইতে উপকারী বাদাম, এবং এটা বীর্যের গুণগত মান উন্নত করতে, টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে, যৌন আগ্রহ বাড়াতে, এবং অনেকের আছে যে দীর্ঘদিনের হস্তমৈথুন পর্নোগ্রাফির অভ্যাস থাকে সেগুলোর ড্যামেজ দূর করার জন্য কিন্তু করণীয় এবং ইফেক্টিভ। আর যে জিনিসগুলো বর্জনীয়, এর ভেতরে প্রথম বিষয়টাই হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। আমাদের দেশে যৌন যে কোনো রকম জ্ঞান অর্জনের জন্য পর্নোগ্রাফি এবং বিদেশি খারাপ ওয়েবসাইটগুলো হয়ে গেছে সকলের কাছে জ্ঞানের উৎস। তো এখানে যে সকল জিনিসপত্র দেখে মানুষ শেখে, এর কিন্তু আসলে বাস্তব জীবনে কোনো রকম কোনো ভিত্তি নেই। মানুষজন পর্নোগ্রাফিতে দেখে যে সহবাসের সময় অনেক মুখ দিয়ে শব্দ করছে, উয়া এরকম চলছে, কিন্তু বাস্তব জীবনে ওয়াইফের সঙ্গে সহবাস করতে গিয়ে যখন এরকম রেসপন্স পায় না, তখন নিজেদেরকে যৌন অক্ষম মনে করে। এটা যে একটা ব্যক্তি নির্ভর সহবাসের সুখ প্রকাশ করবার মাধ্যম, এটা যে সবসময় মুখ দিয়ে আওয়াজ করেই করতে হবে না একজন মেয়ে মানুষের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের দেশের অনেক মানুষই জানে না। এবং আমাদের দেশের মেয়েরাও অনেক লাজুক, খোলামেলা কথা বলতে চায় না। এটা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড, ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, এটার কারণে আন্ডারস্ট্যান্ডেবল, এটাকে আমি খারাপ কিছু বলছি না। প্রথম বিষয় তাহলে হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন। এই অতিরিক্ত হস্তমৈথুন নিয়ে কিন্তু আমাদের সায়েন্টিফিক যে সোসাইটি আছে এখানে বিভিন্ন রকম মতবিরোধ আছে। অনেকে বলে এটা ভালো, অনেকে বলে এটা খারাপ, অনেকে বলে করলে প্রোস্টেট ক্যান্সার হবে না, অনেকে বলে এটা 100% ন্যাচারাল স্বাভাবিক জনজীবনের পার্ট। তো এই কারণে সেই বিতর্কের ভিতরে আমরা যাব না, কিন্তু অতিরিক্ত পরিমাণে যে কোনো কিছুই যে খারাপ এটা নিয়ে কারো ভেতরেই কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং ইসলামে কিন্তু এটা নিষিদ্ধ আসলে। এক্স্যাক্টলি। তো আর তৃতীয় যেই বিষয়, সেটাকে আসলে আমি ধর্মীয় বিষয়ের প্রতি সম্মান রেখেই বলছি, যে যদি কখনো কোনো বাইরের মেয়েদের সঙ্গে মেলামেশা করা হয় তাহলে অবশ্যই যেন কন্ডোম ব্যবহার করা হয়। না করতে পারলে সবচেয়ে ভালো, এক কথাই শেষ। কিন্তু যদি কেউ সহবাস করে বাইরের কোনো খারাপ মেয়েদের সাথে বা নাপাক নারীদের সঙ্গে দেখা করে, সেই ক্ষেত্রে অবশ্যই যেন কন্ডোম ব্যবহার করে। এটা বাংলাদেশে এসটিডির যে মাত্রা, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া, সিফিলিস, হার্পিস, HIV, এগুলোর কিন্তু সংক্রমণ ঠেকানোর জন্য কন্ডোম ব্যবহার করতেই হবে। যদি ডাবল কন্ডোম ব্যবহার করে তাহলে আরও ভালো। এবং হেপাটাইটিস বি, এটা যে কি পরিমাণে বেড়ে গেছে, যার কারণে লিভার ক্যান্সার হয়ে পরিবারের পর পরিবার সারা দেশে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমাদের পিজি হাসপাতালের মতন পরিবেশে থাকলে কিন্তু বোঝা যায় যে এটা কত ভয়াবহ মাত্রায় চলে গেছে। তো এই কারণে সহবাস যদি বাইরে খারাপ জায়গাতে করা ঠেকানো যায় সবচেয়ে ভালো। যদি না যায় অন্ততপক্ষে কন্ডোমের ব্যবহার যেন, আমি যেমন একজন ডাক্তার হিসেবে প্রমোট করছি, সরকারও যেমন প্রমোট করে, এটা সরকারের কাছেও আমার আহ্বান থাকবে। স্যার, অসাধারণ, অনেক সুন্দর এবং তথ্যবহুল আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আজকের পডকাস্টের মাধ্যমে আসলে আমরা অনেক বিষয়ে জানতে পারলাম এবং অনেক অজানা কিছু আসলে আমার মাথায় আসলো। যাই হোক, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন। তো মনে রাখবেন যে যৌন স্বাস্থ্য নিয়ে আসলে লজ্জা পাওয়া কোনো উচিত না।
আমরা সঠিক তথ্যগুলো অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনে ডক্টরদের মাধ্যমে আমরা সরাসরি জেনে নেব ইনশাল্লাহ। তো আজকের পডকাস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়ে স্যারের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে যারা এই সমস্যার মধ্যে আক্রান্ত। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। স্যার, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।